হালনাগাদ তথ্যের অভাবে শ্রমবাজারের সমস্যা চিহ্নিত হচ্ছে না, কমিশন গঠনের তাগিদ। সংকটে জনশক্তি রপ্তানি, ফ্লাইট বন্ধ থাকায় চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া প্রবাসীরা। দীর্ঘমেয়াদী ঋণে ব্যাংকের ওপর নির্ভরতা কমানোর তাগিদ, বাজার আধুনিকায়নে গুরুত্ব। মেহেরপুরে টানা বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি, সহজ শর্তে ঋণের আশ্বাস কৃষি বিভাগের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। হালনাগাদ তথ্যের অভাবে করোনা মহামারীর এই সময়ে কি পরিমাণ মানুষ কাজ হারিয়েছেন তা জানা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে সরকারের পরিসংখ্যান ব্যুরো সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। এদিকে সংকট উত্তরণে সরকারকে শ্রম এবং কর্মসংস্থান কমিশন গঠনের তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। শনিবার এক অনলাইন আলোচনায় এসব কথা উঠে আসে। করোনা সংকটে কাজ হারাচ্ছেন দেশের বিভিন্ন খাতের শ্রমিকরা। কাজ না থাকায় শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন অনেকেই। আবার যাদের চাকরি আছে তাদের অনেকেরই আয় কমে গেছে। এতে করে দেশে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। করোনায় দেশের শ্রমবাজারের চ্যালেঞ্জ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দ্রুত সরকারের প্রণোদনা ঋণ বিতরণের পাশাপাশি সুদের হার আরও কমানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। Management of health hazard, management of the economic crisis. করোনার এই সময়ে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দুর্নীতি দেখা যাচ্ছে। এভাবে বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করে ঠিক করতে হবে কোন বিষয়টিকে আগে প্রাধান্য দেওয়া উচিত। তবে সমস্যা সমাধানে এখনো অনেক সমন্বয়ের অভাব রয়েছে। আলোচনায় দেশের বর্তমান শ্রমবাজার পরিস্থিতি চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে নিয়মিত তথ্য হালনাগাদ জরুরি বলে মনে করেন বক্তারা। পাশাপাশি সময় উপযোগী তথ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তারা। It's not a denying fact. We need data, timely data. We suffer very much with the data. আমাদের সময় উপযোগী তথ্যের প্রয়োজন। অনেক জায়গায় আমাদের তথ্যের স্বল্পতা রয়েছে। এতে করে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে আমাদের বেগ পেতে হয়। সমস্যা সমাধানে বিবিএস, বিআইজিডি, বিআইডিএস, সানেমের মতো গবেষণা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। Certainly, BBS will play its own role. Issue is that অর্থনীতি চালু হলেও করোনা একেবারে চলে যায়নি। এখন আমাদের বিদেশি বিনিয়োগের উপর বেশি গুরুত্ব দিতে হবে। এসএমই খাত নিয়েও আরো চিন্তা করতে হবে। করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনবল তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জেলাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মারাত্মক ঝুঁকিতে পড়েছে দেশের জনশক্তি রপ্তানি খাত। ফ্লাইট বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছে না অনেক প্রবাসী। ফলে নিয়োগকারী দেশগুলো এখন উল্টো পথে হাঁটছে। কবে সবকিছু স্বাভাবিক হবে তা নিশ্চিত নন প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতে চাহিদা বাড়বে, তাই আশা দেখছেন বিশেষজ্ঞরা। 10 বছর ধরে ইতালিতে রেস্তোরাঁয় কাজ করেন সাভারের জহিরুল ইসলাম। করোনা পরিস্থিতিতে 14 মার্চ দেশে আসেন। ফিরে যাওয়ার জন্য টিকিট কাটলেও ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারছেন না। এই অবস্থায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তিনি। মালিক বলতেছে তুমি যত দ্রুত পারো চলে এসো, সেখানে কি কাজ হবে। তো আমি যদি এখন যেতে না পারি নিশ্চিত মালিক হয়তো অন্য লোক দেখবে। গত জানুয়ারিতে ছুটিতে এসে আটকা পড়েছেন হেমায়েতপুরের সৌদি প্রবাসী আব্দুল আজিজ। কর্মস্থলে ফিরতে না পারায় সংসার চালাতে ব্যবসা শুরু করেছেন। একই অবস্থা মালয়েশিয়া ফেরত আলমতিরও। ছুটি তখন 50 দিনের লেগে, তখন এই করোনার কারণে যাইতে পারলাম না সৌদি আরব। আমি গেলে আমার বিষও লাগাই দিব, বছর টাকাতে আমার বেতন কাইটে নি, যাইতে পারি না। এবছর 25 মার্চ পর্যন্ত কাজের জন্য বিদেশে গেছেন 1,81,000 মানুষ, অর্থাৎ মাসে 60,000 জন গেছেন, যা গত 3 মাসে পুরোপুরি বন্ধ ছিল। তা এখনও স্বাভাবিক হয়নি। করোনা পরীক্ষার ভুয়া সনদ নিয়ে বিদেশে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, শ্রমিক নিয়োগকারী দেশগুলোর আস্থা ফেরানো কঠিন হবে। নতুন মার্কেটের খোঁজে আছি, কিন্তু এই মুহূর্তে সব মার্কেট তো মোটামুটি উল্টা পথে চলছে। এখন সবাই কমাচ্ছে, সবাই রিডিউস করছে ওদের চাহিদা। বিশ্বের যখন এই অর্থনৈতিক মান্দাটা কিছুটা স্বাভাবিক হবে, তারপরে আমরা বুঝবো এদের কতজন কোন দেশে নেবে। বিশেষজ্ঞরা জানান, আগে থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ধরনের সমস্যা ছিল। করোনা নতুন সংকট তৈরি করেছে, যা মোকাবেলার জন্য প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন তারা। আমরা যদি ভোকেশনাল ট্রেনিংকে পার্ট করে ফেলি আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের, তাহলে কিন্তু এর থেকে এগুলোর একটা পথ আমি দেখতে পাচ্ছি। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 4% সুদে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার। করোনায় ছুটিতে আসা প্রবাসীদের সবাই দুশ্চিন্তায় আছেন। তারা দ্রুত তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে চান, আর এজন্য সব ধরনের জটিলতা নিরসনে সরকারের কার্যকরী পদক্ষেপ দাবি তাদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। কুয়েতের অভিবাসন সংক্রান্ত প্রস্তাবিত আইন পাশ হলে চাকরি হারাতে পারে দেশটিতে কর্মরত প্রায় 2.5 লাখ বাংলাদেশি। এই আইনে বাংলাদেশিদের জন্য আছে 3% কোটা, যাতে কাজের অনুমতি পাবে মাত্র 50,000 কর্মী। আর এ কারণে আতঙ্কে আছে কুয়েতের প্রায় 3 লাখ বাংলাদেশি অভিবাসী। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের জনসংখ্যা 43 লাখ, যার প্রায় 70% বা 30 লাখই বিদেশি। তবে জনতান্ত্রিক ভারসাম্য রক্ষায় দেশটি ক্রমান্বয়ে বিদেশি কর্মীর সংখ্যা মোট জনসংখ্যার 30% নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশি কর্মীদের জন্য কোটা বেঁধে দিতে দেশটির পার্লামেন্টে উঠেছে একটি বিল। এতে বাংলাদেশিদের জন্য রাখা হয়েছে মাত্র 3 ভাগ কোটা। অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে চাকরি হারাতে পারেন প্রায় 2.5 লাখ বাংলাদেশি। কুয়েতের সরকারি হিসেবে দেশটিতে কাজ করছেন প্রায় 3 লাখ বাংলাদেশি। এদের বেশিরভাগই অদক্ষ বা স্বল্পদক্ষ। পরিচ্ছন্নতা কর্মী, নির্মাণ শ্রমিক, গাড়ি চালনা, হোটেল বয় ইত্যাদি পেশায় বাংলাদেশি শ্রমিকের সংখ্যাই বেশি। গত 5 বছরে আমাদের প্রায় 1.5 লাখ লোক কুয়েতে গেছে, এবং বছরে আমাদের প্রায় $1.5 বিলিয়ন রেমিটেন্স আসে কুয়েত থেকে। তো আসলে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে কিন্তু বাংলাদেশে একটা শ্রম বাজার হারাবে। আরেকটি বিষয়, জ্বালানি তেলের দাম একেবারে কমে যাওয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এখন নানান ধরনের সংকটে রয়েছে। আমাদের কিন্তু বিকল্প শ্রমবাজার খুব দ্রুত খুঁজে বের করতে হবে, যদি আমরা আমাদের বৈদেশিক কর্মসংস্থান বা প্রবাসী আয়টা ধারাবাহিকতাটা রক্ষা করতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত সরকার এখনও এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তবে এমন কোনো সিদ্ধান্ত আসলে প্রবাসী কর্মীদের স্বার্থে কূটনৈতিক আলোচনা শুরু করবে সরকার। আমরা এখনো অফিসিয়ালি কিছুই জানি নাই। মিডিয়ার তথ্য অনেক সময় সঠিক থাকে না। নিশ্চয়ই আমরা we will take action, definitely. আমাদের স্বার্থে যা যা করা সম্ভব। 1976 সাল থেকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার কুয়েত। এ বছরের প্রথম 5 মাসে কুয়েত থেকে অভিবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে প্রায় $50 কোটি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘমেয়াদী ঋণে ব্যাংক খাতের উপর নির্ভরতায় সংকটে পড়ছে এ খাত। তাই দেশের শেয়ার বাজার থেকেই দীর্ঘ বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শনিবার পুঁজিবাজারে করোনার প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এ সময় বাজারকে গতিশীল করতে ফ্লোর প্রাইস রিভিউ সহ আধুনিকায়নে তাগিদ দেন বিশ্লেষকরা। করোনা মহামারীর প্রভাবে গত 6 মাসে 28,000 কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সুশাসনের অভাব ও আস্থা সংকটে 6 মাসে বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে 24,500। এছাড়া তারল্য সংকটে সম্প্রতি লেনদেন 50 কোটিরও নিচে নেমে যায়। পুঁজিবাজারে করোনার প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে এক ভিডিও কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ। বিশ্লেষকদের মতে দেশের অর্থনীতির বিভিন্ন সূচক কিছুটা ইতিবাচক অবস্থানে গেলেও তার সাথে শেয়ার বাজার তাল মেলাতে পারেনি। এই সংকট কাটিয়ে উঠতে বিএসইসির নতুন কমিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। যথেষ্ট লিকুইডিটি নেই আমাদের মার্কেটে, তারা বলে যথেষ্ট ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নেই, এবং তারা আরেকটা জিনিস বলে যেটা আমাদের জন্য এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত, যে তারা বলে যে তোমাদের যে পলিসিজ আছে সেগুলো লং টার্ম পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আনার জন্য সহায়ক নয়।
অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান জানান, বিনিয়োগকারীদের ক্ষতি কমাতে শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত বন্ড মার্কেট সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি। মার্কেট ম্যানিপুলেশনে যারা জড়িত, আমাদের গভর্নেন্স ইউনিট কিন্তু এখানে এখন কঠোরভাবে অবস্থান নিয়েছে এবং সেটা আমরা কঠিনভাবে দেখবো এখন থেকে। সেকেন্ডারি মার্কেট ম্যানিপুলেশন যাতে এইভাবে আর না হয় এবং বাজারটা যাতে স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে, ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আমরা এখন অনেক কাজ করছি। আপনারা 2 বছরের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন এখানে। বাজারের গভীরতা বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। বর্তমানে ব্যাংকিং সেক্টরের উপর অতি নির্ভরতা, এটা একদিকে যেমন ব্যাংকিং সেক্টরকে ভোগাচ্ছে, অন্যদিকে যে ধরনের ক্যাপিটাল প্রয়োজন, যে ধরনের প্রোডাক্ট, ফাইন্যান্সিং প্রোডাক্ট প্রয়োজন, সেটা আমাদের দেশের ব্যবসায়ী সমাজ পাচ্ছে না। বাজারকে গতিশীল রাখতে যে কোনো পরিস্থিতিতে লেনদেন বন্ধ না করে চালু রাখার বিষয়ে মত দেন বক্তারা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিনামূল্যে বা কম মূল্যের ইন্টারনেট প্যাকেজগুলো বন্ধ করতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তারা বলছে, এ সেবা নিয়ে কিছু অসাধু ব্যক্তি নানা অপ্রয়োজনীয় ও অপরাধমূলক প্রচারণা চালাচ্ছে। বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। বিটিআরসি ইন্টারনেট সরবরাহকারীদের মঙ্গলবার চিঠি দিয়ে বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর করতে বলে। অপারেটরগুলো এরই মধ্যে নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। অপারেটরগুলো নানা ইন্টারনেট প্যাকেজে ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে আসছিল। এখন আর সেই সুবিধা থাকছে না। মেহেরপুরে টানা প্রবল বৃষ্টিতে নিচু এলাকায় পানি জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানিতে ডুবে পচে যাচ্ছে আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপি সহ বেগুন এবং মরিচের ক্ষেত। কৃষকদের ক্ষতি লাঘবে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সুপারিশ করা হবে বলছে কৃষি বিভাগ। বন্যার প্রভাব না থাকলেও কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। ডুবে গেছে নিচু এলাকার ফসলের মাঠ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আগাম জাতের সবজি আবাদ করা চাষিরা। বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় পচতে শুরু করেছে বিভিন্ন জাতের সবজি ও ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলাও। চাষিরা বলছেন, গত 20 বছরে এত ভারী বর্ষণ হয়নি, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চাষাবাদ। এদিকে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তার কোনো তথ্য নেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দীর্ঘ 20 বছরের মধ্যে পানি কোথাও দেখিনি। 3-4 দিনে পানিতে আমাদের কপি সব ডুবে গেছে, পানির তলে পয়সি বাসনা হয়ে গেছে, পয়সে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এই ঋণ নিয়ে যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবারও ঘুরে দাঁড়াতে পারে সে চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া অব্যাহত রেখেছি। কৃষক তালিকা করছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে কৃষি লোন গ্রহণ করে কৃষকরা আবার জমি চাষাবাদ করে ঘুরে দাঁড়াতে পারে। চলতি বছর জেলায় 6,500 হেক্টর জমিতে আগাম বাঁধাকপি, ফুলকপি, মরিচ সহ বিভিন্ন জাতের সবজির আবাদ করে চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বৃষ্টিতে ফসলের ক্ষতি নিয়ে আরও খবর জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, টানা বৃষ্টিতে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে সেটা কি নিরূপণ করা হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং কৃষকরা এখন পর্যন্ত কোনো সহায়তা পেয়েছে কিনা বা সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? গত 17 জুলাই থেকে এই পর্যন্ত টানা 8 দিন কিন্তু মেহেরপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। দিনের অপেক্ষা থেকে রাতের বেলায় বৃষ্টি ছিল বেশি, প্রকোপ ছিল বেশি, যার ফলে কিন্তু ভারী বর্ষণের ফলে কিন্তু মেহেরপুরে যেসব নিচু এলাকা আছে সেসব নিচু এলাকা কিন্তু সব পানিতে নিমজ্জিত হয়ে গেছে, যার ফলে যেসব ফসল পানির নিচে চলে গেছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পচতে শুরু করে গেছে এবং পচেও গেছে। আর যার ফলে কৃষকরা কিন্তু এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কিন্তু আসলে কাটিয়ে ওঠা আপাতত সম্ভব নয়, যেহেতু আর সময়ও নেই যেসব মরিচ বা কপি বলেন যেগুলো নতুন করে যদি আবার বীজতলা তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আসলে যে সময়টুকু লাগবে সেই সময় তো আর এই জমির যে ক্ষতি হয়েছে সেটা হয়তো পুষিয়ে ওঠা সম্ভব হবে না। আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু আমাদের নিম্ন অঞ্চল বা নিচু এলাকা, যেসব এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই সেই সব এলাকায় মূলত এইসব আগাম যে সবজি আছে এই সবজিগুলো হয়তো নষ্ট হয়েছে। তবে ক্ষতি নিরূপণের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠে যে উপসহকারী কৃষি অফিসাররা আছে তারা আর নিরূপণের চেষ্টা করছে, যেহেতু এখন অনেক এলাকায় পানি জমে আছে। সেই ক্ষেত্রে আসলে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা আসলে এখনো তদারকি করার বিষয়।
শুধুমাত্র নিচু এলাকায় যে ফসলের ক্ষতি হয়েছে বা পানি জমে নষ্ট হয়ে গেছে এমন কিছু নয়। আমি যে ক্ষেত্রে দাঁড়িয়েছি এটা একটু সমতল জায়গা, কিন্তু বৃষ্টির এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এখানকার যে ক্ষেত দেখছেন এই ক্ষেতের যে কফি আছে এই কফি কিন্তু সব শুকিয়ে নষ্ট হয়েছে, যেহেতু পচে গেছে অনেক কফি, যার ফলে কিন্তু এই যে কফিটা দেখছেন এই কফিটা আর কিছুদিন পরেই হয়তো কৃষক তুলতো। এবং 1 বিঘা জমিতে যেখানে কৃষকের খরচ হয় 20,000 থেকে 25,000 টাকা, সেখানে এই জমির কফি বিক্রি করে আয় হতো 80 থেকে 1 লাখ টাকা। সেই ক্ষেত্রে এখন এই যে প্রবল বৃষ্টির কারণে কিন্তু এই কফি ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, যার ফলে এখান থেকে কফি কৃষক আসলে কোনো কফি হয়তো ঘরে তুলতে পারবে না। আর কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে জেলা কৃষি অফিসের সাথে কথা বলে যেটা জানা গেছে, তারা বলছে যে আসলে এই মুহূর্তে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি নিরূপণ করে তারা কৃষি মন্ত্রণালয়ে পাঠাবে, সেইখান থেকে যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হয় তাহলে হয়তো কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে। আর এছাড়া আর যদি কৃষকরা যদি ঋণ নিতে চায় সেই ক্ষেত্রে সহজ শর্তে 4% সুদে কৃষি বিভিন্ন ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের কৃষি বিভাগের পক্ষ থেকে সুপারিশ করা হবে, তারা যদি সহজ শর্তে ঋণ পায়। আর এই ঋণ নিয়ে যদি কৃষক ঘুরে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে হয়তো কৃষি বিভাগ কৃষকদের পাশে থাকবে। মেহেরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হক। এর সাথে শেষ করছি আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।